হ্যালো বন্ধুরা, শেখবাড়ি বড়ছের সাথে কি হয়েছিল আর 7 নিয়ে চলে আসলাম আবারও নতুন ফ্ল্যাটের দেয়াল থেকে। তখনও নতুন ঘরটির রং মুছে যায়নি। ভোরের নরম আলো কাঁচের জানালা ভেদ করে যখন ঘরে প্রবেশ করছিল, আমার মনে হয়েছিল এই জন্য এক নতুন জীবনের প্রতিছবি। শেখবাড়ির সেই বিশাল খাঁচা, মায়ের কঠোরতা, উপেক্ষা আর সমাজের তাচ্ছিল্য পেছনে ফেলে এসে এই ছোট্ট বেডরুমের আশ্রয়টুকু আমার কাছে এক স্বাধীন সাম্রাজ্যের মতো। এখানে কোনো অভিজাত্যের ঝাড়বাতি নেই, কিন্তু গোপচ্ছতার সিংহের আলোয় প্রতিটি কোণ উচ্ছল। এখানে হুকুম করার কেউ নেই, কিন্তু বাবার মতো আগিয়ে রাখার একজন মানুষ আছেন, যার নিঃশ্বাসের শব্দেও আমি খুঁজে পাই নিরাপত্তা। আমাদের দুজনের ছোট সংসারটা একটু অদ্ভুত ছন্দে বাধা পড়েছে। আমি যখন সকালে অফিসের জন্য তৈরি হই, চাচা জায়নামাজে বসে আমার মঙ্গল কামানোর ষষ্ঠের কাছে হাত তোলেন। তার হাতে বানানো এক কাপ গরম চায়ে চুমুক না দিয়ে আমার দিন শুরু হয় না। এই চায়ের সাথে যে কি ভীষণ প্রশান্তি মিশে থাকে তা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি এখনো আমাকে সাহেব বলেই ডাকেন, কিন্তু তার প্রতিটি কাজে, প্রতিটি কথায় মিশে থাকে নিখাত ভালোবাসা। আমি তার ছেঁড়া লুঙ্গির বদলে দামি পাজামা পাঞ্জাবি কিনে দিয়েছি, কিন্তু তিনি গ্যারেজের সেই দিনগুলোর মতো মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসেন। আমার জুতোটা চকচকে করে পালিশ করা থেকে শুরু করে শার্টের বোতামটা ঠিক আছে কিনা সবকিছুতে তার সতর্ক নজর। গফুর চাচাকে কতবার নিষেধ করেছি, কিন্তু কে শোনে কার কথা। সেদিন সকালেও তার ব্যতিক্রম হলো না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে টায়ার নটটা ঠিক করছিলাম। চাচা এক কাপ চা, ধোয়া ওঠা আর আজকের খবরের কাগজটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, সাহেব চাটা খাইয়া লন, ঠান্ডা হয়ে যাইব। আর কাগজটাও একটু দেখালন, দেশের কি অবস্থা জানা থাকুন ভালো। মার্কেটিং হেড হিসেবে নতুন দায়িত্ব নেওয়ার পর থেকে কাজের চাপ বেড়েছে বহুগুণ। তাই সকাল সকাল বাজারের হালচাল আর দেশের সার্বিক পরিস্থিতি কে অবগত থাকাটা জরুরি হয়ে পড়েছে। আমি চায়ের কাপে আলতো চুমুক দিয়ে অলসভাবে কাগজের পাতায় চোখ পড়াচ্ছিলাম। রাজনৈতিক খবর ঠেলার পাতা পেরিয়ে কর্পোরেট জগৎ কলমে এসে আমার চোখে দুটো স্থির হয়ে গেল। আমার ছবি সহ একটি স্পষ্ট শিরোনাম, সততার উপর পুরস্কার, অন্যভাবে চাকরিচ্যুত রাফিদ ফিরলেন শপথে, পেলেন পদোন্নতি ও সম্মাননা। খবরের ভিতরে আমার জীবনের গত হয়ে যাওয়া দিনে ঝড়ের সংক্ষিপ্ত বিবরণ, কিভাবে আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছিল, কিভাবে কোম্পানির অভ্যন্তরীণ অডিটে সব তথ্য উদ্ঘাটিত হওয়ার পর কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে। তারা শুধু আমাকে আমার চাকরি ফিরিয়ে দেয়নি, বরং 2 লক্ষ টাকার আর্থিক সম্মান সহ মার্কেটিং বিভাগের প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন করেছে। খবরটা পড়তে পড়তে আমার ঠোঁটের কোণে একটা ক্লান্তির হাসি ফুটে ওঠে। যে সম্মান, যে পরিচয় আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তা আজ দেশবাসীর সামনে কাগজে কলমে ফিরে এসেছে। কিন্তু আমার বুকের ভেতর যে গভীর ক্ষত তৈরি হয়েছে, যে অবিশ্বাসের দেয়াল গড়ে উঠেছে, তার কি হবে? এই ফিরে পাওয়া সম্মান সেই ক্ষতকে সারাতে পারবে কি? শহরের অন্য প্রান্তে এক ঝকঝকে দোতলা বাড়ির বারান্দায় ইজি চেয়ারে বসে রিয়াও ঠিক একই খবরের কাগজে চোখ বোলাচ্ছিল। তার সকালটা শুরু হয়েছিল একরাশ দুঃসহ উদ্বেগ আর দমবন্ধ করা ভয় নিয়ে। বাবা মা গত কয়েকদিন ধরে তার পেছন্য চাপ দিচ্ছে। তা তার জীবনকে নরকের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। পাত্র এলাকার এক প্রভাবশালী ব্যক্তি বকে যাওয়া ছেলে, যার নামের সাথে সন্ত্রাসী তকমাটা অঙ্গাভিভাবে জড়িত। রিয়া কিছুতেই এই বিয়েতে রাজি নয়, কিন্তু তার বাবা মায়ের কঠোর জেদ, তার সামাজিকতা দয়ের কাছে তার সব প্রতিবাদ, সব চোখের জল অর্থহীন হয়ে যাচ্ছিল। হাতে ধরা চায়ের কাপটা কখন যে বরফ হয়ে গেছে সেদিকে তার খেয়াল নেই। উদাস শূন্য চোখে সে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিল আর ভাবছিল এই অভিশপ্ত জীবন থেকে মুক্তির কোনো পথ খোলা আছে কিনা। হঠাৎ ভেতরের পাতায় একটা
পরিচিত মুখের ছবি দেখে সে থমকে গেল। তার বুকের ভেতরটা যেন হাতুড়ির মতো আঘাত করল। রাফিদ, তার স্বামী, যে মানুষটাকে সে চরম দুর্দিনে অপবাদের বোঝা মাথায় চাপিয়ে রাস্তায় ফিরে চলে এসেছিল। ছবির নিচে লেখা শিরোনামটা পড়তে গিয়ে রিয়া নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। রাফিদ চাকরি ফিরে পেয়েছে। শুধু তাই নয়, মার্কেটিং হেড হিসেবে পদোন্নতি, 2 লাখ টাকা ক্ষতিপূরণ। রিয়ার হাত থেকে খবরের কাগজটা প্রায় পড়েই যাচ্ছিল। সে অবিশ্বাস্য চোখে খবরটা বারবার পড়ল। প্রতিটি শব্দ যেন তার মাথায় আগুন ধরিয়ে দিচ্ছিল। তার মানে রাফিদ আর সেই অসহায় কর্পক্য শূন্য পরিচিত যুবক নয়। সে এখন প্রতিষ্ঠিত, সম্মানিত। যে অপবাদের কালিমা মেখে সে পথে পথে ঘুরছিল, সেই কালিমা মুছে গিয়ে এখন তার কপালে জল জল করছে সাফল্যের তিলক। রিয়ার ভেতরটা এক মুহূর্তে তোলপাড় হয়ে গেল। একদিকে এক সন্ত্রাসীর সাথে বিয়ের ভয়ঙ্কর ভবিষ্যৎ, অন্যদিকে রাফিদের এই অভাবনীয় প্রবর্তন। তার মনে হলো অমাবস্যার ঘোর অন্ধকারে সে যেন এক ফালি রূপালি চাঁদ দেখতে পেয়েছে। এই রাফিদই তার একমাত্র মুক্তির পথ, তার একমাত্র আশ্রয়। তার মনে পড়ল বিয়ের পর রাফিদকে ছেড়ে আসার মুহূর্ত। সে বলেছিল সে রাফিদের সাথে থেকে নিজের জীবনটা কলুষিত করতে চায় না। কি আশ্চর্য পরিহাস! আজ নিজের জীবনটা বাঁচানোর জন্য তার সেই রাফিদকেই দরকার। আর এক মুহূর্ত সে বাসায় বসে থাকতে পারল না। তার ভেতরটা অস্থির হয়ে উঠল। সে দ্রুত ঘরে গিয়ে কোনো মতে একটা সাধারণ সালোয়ার কামিজ পরে নিল। রান্নাঘর থেকে মায়ের জিজ্ঞাসা কণ্ঠ ভেসে এলো। তার কোনো উত্তর না দিয়ে প্রায় ছুটতে ছুটতে বাড়ি থেকে বেরিয়ে এলো। একটা রিক্সা নিয়ে চালককে প্রায় তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি চলেন মতিঝিল। তার মাথায় তখন একটাই চিন্তা, যেভাবেই হোক রাফিদের সাথে দেখা করতে হবে। তার মনে তাকে বলছিল রাফিদ তাকে ফিরিয়ে দেবে না। তাদের তো ভালোবাসা বিয়ে হয়েছিল। সেই ভালোবাসা দোয়াই দিলে, একটু কাঁদলে রাফিদের মন নিশ্চয়ই গড়বে। সে নিশ্চয়ই তাকে এই বিপদে উদ্ধার করবে। মতিঝিল সেই সূর্য কাঁচের বিল্ডিং এর সামনে রিক্সা থেকে নামার সময় তার পা দুটো কাঁপছিল। তখন অফিস পুরোপুরি শুরু হয়নি। চারপাশটা তুলনামূলকভাবে শান্ত। সে গেটের একপাশে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। প্রতিটি দামি গাড়ির ভিড় গেটের সামনে এসে থামলে তার বুকটা ধক করে উঠল। কিছুক্ষণ পর একটা কালো চকচকে স্যাটেন গাড়ি এসে বিল্ডিং এর ঠিক সামনে থামলো। ড্রাইভিং সিটের পাশে দরজা খুলে যে মানুষটা রাফিদকে নামিয়ে দিল, রাফিদ দেখে রিয়া দমবদ্ধ হয়ে যাওয়ার জোগাড়। নিখুঁতভাবে ইস্ত্রি করা নেভি ব্লু শার্ট আর ছাইরঙা ট্রাউজার্স, পায়ে আয়নার মতো চকচক অক্সফোর্ড জুতো, চোখে ব্যান্ডের সানগ্লাস, চুলগুলো পরিপাটি করে জেল দিয়ে আচ্ছা। এই কি সেই রাফিদ যার পরনে থাকতো সাধারণ পাঞ্জাবি আর যার চোখে মুখে সারাক্ষণ লেগে থাকতো এক ধরনের সরলতা আর অসহায়তা? এই রাফিদের হাঁটাচলায় ক্ষমতার দম্ভ আর চেহারায় আত্মবিশ্বাসের কঠোরতা, যে আর তার চেনা রাফিদ নেই। রিয়া নিজেকে ধরে রাখতে পারল না। রাফিদ যখন বিল্ডিং এর মূল ফটকের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছিল, সে তার সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে নাম ধরে ডাকলো, রাফিদ। ডাকটা শুনে ব্যস্ত মতিঝিলের সকালের মৃদু কোলাহলের মাঝেও রাফিদ এক মুহূর্তের জন্য থামল। সে খুব ধীরে, তাই নাটকে ভঙ্গিতে ঘুরল। চোখের সানগ্লাসটা কপালে তুলে সে রিয়ার দিকে তাকালো। তার চোখে কোনো বিস্ময় ছিল না, ছিল না কোনো পুরনো অনুভূতির রেশ, ছিল কেবল নির্লিপ্ত এক চাহনি। সে রিয়াকে দেখল, তার সেই সুন্দরী বউ, যে এক বর্ষণ মুখের রাতে তাকে একা রাখতে ফিরে চলে গিয়েছিল, কারণ সে একজন চোরের সাথে নিজের ভবিষ্যৎ জড়াতে যায়নি। যে নারীকে এক নজর দেখার জন্য সে পাগলের মতো দিনের পর দিন তার বাড়ির পাশে ঘুরে বেরিয়েছে, আর রিয়া তাকে বারান্দা থেকে দেখো না দেখার ভান করে ভেতরে ঢুকে গেছে। রাফিদের বুকের ভেতর পুরনো ক্ষতটা টপ করে জ্বলে উঠল, কিন্তু তার মুখে তার কোনো ছাপ পড়ল না। সে এমন একটা ভাব করলো যেন রিয়াকে সে চিনতেই পারেনি, কিংবা চিনলেও তার উপস্থিতি কোনো গুরুত্ব বহন করে না। সে শান্তভাবে ঘুরে দাঁড়ালো,
এবং অফিসে স্বয়ংক্রিয় কাঁচের দরজা ঠেলে ভেতরে মিলিয়ে গেল। পেছনে ফিরে গেল এক হতভম্ব অপমানিত নারীকে। রিয়া যেখানে দাঁড়িয়েছিল সেখানে যেন পাথর হয়ে গেল। তার মনে হলো কেউ যেন ভরা বাজারের মাঝে তার গালে সচর একটা চড় কষিয়ে দিয়েছে। রাফিদকে তাকে দেখলো না, চিনল না। এই অপমানটা তার কাছে আসন্ন বিষয়ে বিয়ের ভয়ঙ্কর পরিণতি চেয়ে বেশি যন্ত্রণাদায়ক মনে হলো। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সে এক চুলো নড়তে পারছিল না। লজ্জায় অপমানে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছিল। প্রায় 1 ঘন্টা, এক অনন্তকাল দীর্ঘ ঘন্টা সে এখানে দাঁড়িয়ে রইল, অপমান আর হতাশায় ডুবে গিয়েছে। যখন সে বিধ্বস্ত পায়ে ফিরে যাওয়ার কথা ভাবছে, ঠিক তখনই অফিসের একজন পিয়ন এসে তার সামনে দাঁড়ালো। আপনার কি রাফিদ স্যার সাহেব তার রুমে যেতে বলেছেন? পিয়ন নির্লিপ্ত কণ্ঠস্বর বলা কথাগুলো রিয়ার কানে আসার বার্তার মতো শোনালো। হয়তো রাফিদ সবার সামনে কথা বলতে চায়নি, হয়তো রাফিদ এখনো তাকে ভালোবাসে, শুধু একটু অভিমান দেখাচ্ছে। সে কাঁপা পায়ে পিয়নকে অনুসরণ করে লিফটে উঠল। মার্কেটিং হেডের বিশাল কাঠের দরজাওয়ালা ঘরটার সামনে এসে তার বুকটা ধড়ফড় করছিল। দরজাটা সামান্য খোলাই ছিল। ভেতরে দামি মেহগনি কাঠের টেবিলের ওপাশ থেকে রাজকীয় ঘূর্ণি চেয়ারে বসছিল রাফিদ। তাকে ঢুকতে দেখে সে চেয়ারটা সামান্য ঘোরালো। তার মুখে একটা অদ্ভুত অর্থহীন হাসি লেগে আছে, যে হাসিতে উষ্ণতার লেশ মাত্র নেই, আছে কেবল ধারালো কঠোর বিদ্রুপ। রিয়া ভেতরে ঢুকতে রাফিদ খুব শান্ত, প্রায় সুর করে জিজ্ঞেস করলো, কি চাই? রাফিদের এই হিমশীতল অভ্যর্থনা রিয়ার শেষ আশাটুকু ধুলে মিশিয়ে দিল। তার চোখে ফেটে জল চলে এলো। সে কোনো ভূমিকা না করে কাঁদো গলায় বলল, রাফিদ, আমি খুব বড় বিপদে পড়েছি। বাবা মা জোর করে আমার বিয়ে ঠিক করেছে এলাকার এক নামকরা সন্ত্রাসী ছেলের সাথে। ছেলেটা ভালো না, সবাই জানে। এই বিয়েটা না করলে ওরা আমাকে মেরেই ফেলবে। প্লিজ রাফিদ, আমাকে বাঁচাও। আমি তোমার স্ত্রী। আমার এই বিপদে তুমি ছাড়া আর কে আছে? তার কথা শেষ হওয়ার আগে রাফিদ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে টেবিল ঘুরে রিয়ার একেবারে সামনে এসে দাঁড়ালো। তার চোখের এই বিদ্রূপক হাসিটা মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠেছে এক ভয়ঙ্কর কঠোরতা। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় ইংরেজিতে বলল, হু দ্য হেল আর ইউ? রিয়া চমকে উঠল। রাফিদ, এ কি বলছো তুমি? আমি রিয়া, তোমার। চুপ! রাফিদের গলার স্বর যেন গোটা শীতক নিয়ন্ত্রিত ঘরটা কেঁপে উঠল। মনে পড়ে ঠিক কয়েক মাস আগে এক বর্ষার দুপুরে তুমি আমার হাত ছাড়িয়ে দিয়ে বলেছিলে এক চোরের সাথে চালচুলোহীন ফকিনীর সাথে ঘর করাচ্ছে মরে যাওয়া ভালো। সেদিন তুমি আমাকে একা রাস্তায় ছেড়ে চলে গিয়েছিলে, কারণ আমার গায়ে তখন মিথ্যা অপবাদ। সেদিন তোমার মনে হয়নি আমি তোমার স্বামী? এরপর দিন আমি যখন এক নজর তোমাকে দেখার জন্য, শুধু একবার কথা বলার জন্য তোমার বাড়ির পাশে কুকুরের মতো ঘুরতাম, তুমি বারান্দা থেকে আমাকে দেখেও না দেখার ভান করে ঘরের ভেতর ঢুকে যেতে। মনে পড়ে সেই দিনগুলোর কথা? আর আজ যখন দেখলি আমার দুদিন ফিরেছে, পত্রিকায় আমার ছবি আর সাফল্যের খবর ছাপা হয়েছে, তখন ছুটে এসেছে অধিকারের দাবি নিয়ে। রাফিদের প্রতিটি শব্দ ছিল একটি ধারালো ছুরি, যা রিয়া হৃৎপিণ্ডকে ফালা করে দিচ্ছিল। সে ফ্যাল করে তাকিয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। রিয়া অনেক কষ্টে কান্না ভেজা গলায় বলল, তুমি কি আমার উপর শোধ নিচ্ছ রাফিদ? রাফিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বাঁকা হেসে বলল, শোধ না, প্রতিশোধ দুর্বলতা নেই। আমি শুধু তোমাকে তোমার ফেলে যাওয়া অতীতটা আয়নার মতো দেখিয়ে দিচ্ছি। আমি শুধু ভাবছি
মানুষ কতটা নির্লজ্জ, কতটা বেহাস, সূচক সন্ধানী হলে সব ভুলে গিয়ে এমনভাবে তার প্রাক্তন স্বামীর সামনে এসে দাঁড়াতে পারে। রাফিদের শেষ কথাটা রিয়ার অস্তিত্বকে যেন চুরমার করে দিল। তার মনে হলো তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না, শরীরটা যেন ভেঙে চুরে মাটিতে মিশে যেতে চাইছে। রাফিদের চোখে সে দেখল না কোনো ভালোবাসা বা ঘৃণা, দেখল কেবল এক গভীর অতল স্পর্শী উদাসীনতা, যা ঘৃণার চেয়েও 100 গুণ বেশি ভয়ঙ্কর। হ্যালো বন্ধুরা, সেই বাড়ির বড় ছেলে গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর পার্ট 8 পেতে কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।